আশায় আসিল তোমারে লই বাইন্দু মেকান সুখেরই ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা কোন কারণে, ভালোবাসার দাম ন দিলা ও তুই খন দুশান ফাই, ভালোবাসার দাম ন দিলা। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় বলি আমাদের অক্ষর আমাদের বর্ণমালা আগুন দিয়ে শেখা, রক্ত দিয়ে ধোয়া। হাজার বছরের সংগ্রামের ইতিহাসে আমাদের সঙ্গীত, আমাদের নাট্যকলা, আমাদের সাহিত্য, আমাদের চলচ্চিত্র সব কিছুই কিন্তু একটা জীবন্ত কিংবদন্তির মতো। সেই সব লিজেন্ডরা যারা এখান থেকে বেরিয়ে এসছেন তারা সংগ্রামের প্রতীক হয়ে আছেন, এবং এমনকি এই প্রজন্মের যারা আছেন তারাও কিন্তু এই সংগ্রামের ভেতর দিয়ে এসছেন। সেই জুলাই আন্দোলনেও কিন্তু আমরা লক্ষ্য করি যে আমাদের শিল্পীরা প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ একটা ধারাবাহিক সংগ্রামের রূপ, একটা রূপকল্প কিন্তু আমাদের সঙ্গীত এবং তার কথা, তার সুর সব কিছু তার মধ্যে আমরা পাই। আমাদের এই প্রজন্মের 90-এর একেবারে শেষ দিকে এসেছিলেন সাব্বির জামান। তিনিও কিন্তু আমাদের সঙ্গীত জগতে এখন বেশ আলোচিত একটি নাম। আছেন আমাদের সঙ্গে আজকে। সাব্বির, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো। সাব্বির, আমরা জানি যে গানের জগতে নাম করা কিন্তু খুব কঠিন। আপনি যে যখন গানটা শুরু করলেন আপনার 90 দশকের শেষ দিকে, শুরুটা কেমন ছিল? আমার আসলে ভাইয়া শুরু করতে খুব একটা বেগ পেতে হয়নি, বিকজ এটা আমার ফ্যামিলি ট্রেডিশন ছিল। আমার ফ্যামিলিতে সবাই মিউজিশিয়ানস অ্যান্ড আর্টিস্ট, এবং আমার নানার হাত দিয়েই শুরু। গোলাম মর্তুজা উনি সিঙ্গার ছিলেন এবং সেই সাথে মিউজিক ডিরেক্টরও ছিলেন টেলিভিশন এবং বেতারের, চট্টগ্রামে। সেই ধারাবাহিকতায় আমি দেখেছি আমার মামাদেরকেও, ওনারাও সবাই গান করছেন, মিউজিশিয়ান। সো নতুন কুড়ি দিয়ে আসলে আমার স্টার্ট, একদম নতুন কুড়িতে প্রথমে পুরস্কার পাই। এরপরেই আসলে জার্নিটা শুরু, গান শেখা, তবলা শেখার। ওই সময় তো ভাই আপনিও, আপনার মনে আছে যে তখন কম্পিটিশনের একটা ট্রেন্ড ছিল, অনেক রকমের কম্পিটিশন হতো, কালচারাল কম্পিটিশনগুলো শিশু একাডেমিতে, শিল্পকলাতে, বাংলাদেশ টেলিভিশন, আরও অন্য অন্য সংস্থারা ওরাও কম্পিটিশন অ্যারেঞ্জ করতো। তো এই কম্পিটিশনগুলো করতে 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 করতেই এক পর্যায়ে স্টার সার্চ একটা কম্পিটিশন হয়েছিল, ওইটাতেও আমি চিটাগংয়ের বেস্ট ভোকালিস্ট হই। এরপরে আবার ক্লোজ আপ ওয়ান যখন আসে, দেন ক্লোজ আপ ওয়ানে আমার নতুন করে আবার। আচ্ছা, ক্লোজ আপ ওয়ান যে প্রতিযোগিতা যেটা হলো, একটি টপ 10 দিয়ে শেষ হতো। জি, টপ 10 ছিল, মানে টপ 10কেই ওরা বেসিক্যালি। আপনি কত নম্বরে ছিলেন? আমি ছিলাম 8 নম্বরে। 8 নম্বরে যাও কিন্তু কঠিন সারা বাংলাদেশে। আমাদের সময় ভাইয়া প্রায় কত 56,000 ছিল কন্টেস্টেন্ট। আরে বাপরে বাপ! সেখান থেকে অডিয়েন্স, তারপরে জাজেস। গানের ভাগ ছিল যেরকম লোকগান কিংবা? জি জি, এক একটা সাবজেক্ট ওয়াইজ। আপনি কি আধুনিক গান এলেন? ওই ভাগ না, স্পেশালি আমাদেরকে আসলে সবগুলো ইয়াতেই পার্টিসিপেট করতে হতো। মানে ব্যান্ডের গানের একটা সেশন, লোকগানের সেশন, আপনার আধুনিক গানের পর্ব, সিনেমার গানের পর্ব, তো এরকম করে পর্বগুলো পার করে 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 আসতে হয়েছে। জি, এই যে পার করে আসা, এর মধ্যে যারা টপ 10-এ টিকে ছিল তারা এখন কয়জন? আমাদের ব্যাচটাতে অনেকেই কাজ করছে রেগুলার এখনো। সালমা, নিশিথা, রন্টি, পলাশ, আমি, কিশোর, পুতুল, পুলক, আমরা অনেকেই আছি। বাঁধন তো এখন সে বিসিএস অফিসার হয়ে সে সম্ভবত এখন মন্ত্রণালয়ে আছে। মানে এরকম আমরা সবাই 9 জনই এখন অ্যাক্টিভ আছে মিউজিকে। সাব্বির, প্রথম তো নকিব খানের একটা গান করে আপনি খুব হ্যাঁ, প্রথম মৌলিক গান ছিল আমার নকিব ভাইয়ের করা একটা গান, আসিফ ইকবালের লিখে এবং নকিব ভাইয়ের সুর। মানে তখন একটা মৌলিক গানের রাউন্ড হতো। ওই রাউন্ডে আমার ওই গানটা পড়েছে। ওই গানটা একটু শুনতে চাই। তুমি কেড়েছো সোনালি দুপুর, অলস প্রহর আমার, তুমি হৃদয়ে ভরা স্বপ্ন, জীবন অহংকার। তুমি কেড়েছো সোনালি দুপুর, অলস প্রহর আমার, তুমি হৃদয়ে ভরা স্বপ্ন, জীবন অহংকার। দুর্দান্ত! এই গানটা খুব জনপ্রিয় হয়েছিল। গানটা আমরা এখন
আসলেই মানুষের জীবনের যখন সে প্রেমে পড়ে তার অনেক সময় অনেক প্রহর কেড়ে নেয় Right, মানুষের জীবনে। জানি না সাব্বিরের জীবনে আছে কিনা। সাব্বিরের জীবনের শুরুটাই কি মানে মনে হচ্ছিল যে আমি শিল্পী হব নাকি? মিউজিক অ্যান্ড পড়ালেখা দুটো পাশাপাশি আমার ফ্যামিলিতে চলতো, ওই বিষয়টা এমন ছিল, মানে কোনোটা ছেড়ে, যেমন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি, ফ্যামিলি সাপোর্টটা 100% ছিল বলেই আসলে পড়ালেখা এত কিছু করার পরেও আবার মিউজিকেই আমি কাজ করছি, আমি মিউজিক ডিরেকশনে কাজ করছি ইনফ্যাক্ট এখন। প্রথম যখন আপনি গান শুরু করলেন সাব্বির, তখন আপনার সামনে কোনো অনুকরণীয় কোনো মানুষ ছিল যে আমি ওর মতো হব? যখন একদম ছোট তখন না, এখন পর্যন্ত আমার সিঙ্গিং আইডল আসলে কুমার বিশ্বজিৎ। বিশ্বদাকে অনেক বেশি ফলো করতাম। আচ্ছা, কুমার বিশ্বজিৎ আপনার গান নিয়ে তার মন্তব্য? বিশ্বদা আমাকে ভীষণ ভালোবাসেন, আমার ক্লোজ আপ ওয়ানে জাস্ট উনিই ছিলেন। তো যখন ওনার সামনে ওনার গান গাইলাম, তখন উনি একটা কমেন্ট করেছিলেন, ওনার একটা গান ছিল একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, এই গানটাতে আমার অনেক বেশি ভোট পড়েছিল আসলে। তো তখন উনি গানটা আমি শুনবো, কিন্তু ওই গল্পটা একটু শুনি। তো পরে উনি ওই অনস্ক্রিনেই বলেছিলেন, আমার এখনো মনে আছে, যে এই গানটা আমি তুলে রেখেছিলাম আমার মৃত্যুর পরে টাইটেল সং হিসেবে। তো আমি যখন মারা যাব তুমি আমার কানে কানে এসে গানটা একবার শোনাই যায়। আমার পরে আমি তোমার গান শুনে এত বেশি আবেগ আপ্লুত হয়েছে। তো বিশ্বদার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে বিশ্বদা আমাকে একটা গান দিয়েছেন, ওনার সুর করা, ওটা আমি কম্পোজিশন করেছিলাম, জাহিদ আকবরের লেখা। তো সেই গানটা আবার আমার গলায় আমার ফ্যান বেসড অনেক পছন্দ করেছেন, বিকজ বিশ্বদার একটা ছায়া এবং আমার সিঙ্গিং দুইটা মিলিয়ে শুনি না ডিফারেন্ট। ওই কান্নার গানটা শুনি, আমার মৃত্যুর পরে যে। একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, ও একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে। এই গানটা ছিল তখন ইয়াতে। তো মানে এইটা বিশ্বদার এই গানটা সাধারণত সবাই যে গানগুলো গায় বিশ্বদার, এই গানটা সহসা কেউ টাচ করে না, বাট একটা ফ্যান্টাস্টিক লিরিক গানটার, মানে মানুষের মৃত্যু নিয়ে, মৃত্যুর পর কি কি হয়, এবং একটু ফোক একটা টাচ আছে গানটাতে। তো এই গানটা তখন গেয়েছিলাম আমি। এরপরে যে গানটার কথা বললেন, এরপরে ওটা বিশ্বদার সুর, আমার কম্পোজিশনে, টোটাল মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার, কম্পোজিশন আমার ছিল, আর জাহিদ আকবরের লেখা ছিল। আচ্ছা আচ্ছা। নাই তো কোনো লেনা দেনা, কোনো হিসেব নিকেশ, মনের কাছে এখন তুমি নত কোনো বিশেষ, সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, অনেক আগেই তো শেষ, অনেক আগেই তো শেষ। এই গানটা ছিল আমার অ্যালবামের, সেকেন্ড অ্যালবামের গান, ভালোবাসা ব্যক্তিগত অ্যালবামটার। আপনার ফ্যামিলি, আপনি বলছেন যে সেখানে একটা গানের পরিবেশ আছে, আপনার বাবা মা নিশ্চয়ই আছেন? জি, আমার মা আছেন, এখন বাবাও আছেন, মা এখনো গান করেন, টেলিভিশন রেডিওতে এখনো রেগুলার। আমার নাম একটু জানতে? পান্না জামান। পান্না জামান, নাম করা শিল্পী। আপনার বাবা গান পছন্দ করেন? আব্বু তো ভীষণ মিউজিক লাভার, এবং আপনার যে নাম হয়েছে, লোকজন আপনার গান শুনে পছন্দ করে, আপনার বাবা সেটা কিভাবে নেন, পরিবারের লোকেরা কিভাবে নেয়? আমি এখন যে অবস্থানে আছি, মানে মহান আল্লাহর পর সবচেয়ে বেশি সাপোর্ট যার কাছ থেকে পেয়েছি সেটা হলো আমার আব্বু আর এবং আমার নানা। ডেফিনেটলি আম্মা তো আছেই, আমার নানা তো মিউজিক ডিরেক্টর ছিলেন এবং সিঙ্গার ছিলেন, ওনার হাত ধরেই আসলে আমার গানে আসা। আপনার কণ্ঠটা তো খুব ভরাট, তো যার কারণে ওই নানার, এটা আমি বলবো নানারই লেগেছি আমি এখন যেই কাজটা করছি। তো যার কারণে আব্বু হলো সবচেয়ে বেশি আমার ক্রিটিক্স এবং অ্যাপ্রিসিয়েটর। আচ্ছা। এবং আমি যখনই কোনো লাইভ করি বা স্টেজ শোজ, ইভেন যদি ভিডিও থাকে, ভিডিও দেখে সবার আগে কমেন্ট করবে আমাকে আমার বাবা।
এবং উনি বসে থাকেন টেলিভিশনের সামনে। কখন তো কোন গানটা খারাপ হয়েছে, কোন গানটা কোন জায়গায় গলা লাগেনি, কোথায় বেসুরা হয়েছে, এবং কোন গানটা অনেক বেশি ভালো হয়েছে, এবং সব ডিটেইল উনি আমাকে নিশ্চয়ই। তো আপনার বাবা আপনার যে গানটা পছন্দ করেন সবচেয়ে বেশি, ওই গানটা আপনার প্রশংসা করেছিল সর্বোচ্চ, সেই গানটা শুনবো ফিরে এসে। শুধু দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন সাব্বির জামান, এই সময়ের হার্টথ্রোব শিল্পী, এবং আমরা জানি যে কুমার বিশ্বজিৎ থেকে শুরু করে এই সময়ের অনেক বড় শিল্পীরা ওর গান পছন্দ করে। ওর একটা চমৎকার নিজস্ব ভরাট গলা আছে, যেটা আপনারা গান শুনছেন, আরও অনেক গান উনি শোনাবেন। আমরা ফিরে এসে শুনব। সুধীর স্বজন, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। ফিরে আসছি সাব্বির জামানের কাছে। সাব্বির, যেটা বলছিলাম যে গানটা আপনার বাবা আপনার সর্বোচ্চ প্রশংসা করেছিলেন, তোমার এই গানটা খুব ভালো হয়েছে, সেই গানটা একটু শুনি। আব্বু আমার দুইটা গান খুব পছন্দ করেন। প্রথম গানটা তো গাইলাম নকিব ভাইয়ের সুরে, যে গান তুমি কেড়েছো, সত্যি সেই গানটা খুব ভালো। এবং আরেকটা গান যে গানটা আব্বুর খুব ফেভারিট, ওইটা আসলে শুধু আমার বাবার না, ওই গানটা দিয়ে আমার সেকেন্ড টাইম আবার ব্রেক থ্রু হয়েছিল। আমারই আরেকটা গান, ওটা পার্থদার জার্নি তৈরি হয়েছে, পার্থদার সুর ছিল এবং কবির বকুল ভাই লিখেছিল গানটা। এটা প্রথম সলো অ্যালবামের গান, 2008-এর। ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকদা, ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকদা, প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়, ও প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়, ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা। অনেকের অভিযোগ আছে যে ব্যান্ডের গানে মানে এত বেশি মিউজিক থাকে যে আসল গানের কথা হারিয়ে যায়, এবং মানে মূল গানের কথাটা অনেক সময় বোঝা যায় না, খালি মিউজিক বেসড হয়ে যাচ্ছে, অনেক বেশি ধামাকা। তো আপনার গানে কিন্তু আমার সেটা মনে হয় না। আমি একটু কথা প্রধান, সুর প্রধান গানগুলোকে একটু বেশি বাছি, এবং যেহেতু আমার ভয়েসটা আমার কাছে মনে হয় একটু মেলোডি বেসড, তো আমি চেষ্টা করি একটু ফিল্মিক, একটু মেলো বেস গান করার জন্য। মানুষ এই ধরনের গানই বেশি পছন্দ করে। এক্স্যাক্টলি। আর আমাদের দেশের মানুষ ভাইয়া দেখবেন সামহাও দিন শেষে মেলোডিটা খুব বেশি টানে, মেলোডিয়াস জিনিসপত্র পছন্দ করে, সুরেলা জিনিস। কারণ আমাদের ধান, নদী, খাল, রাইট। আর ফোক তো বাংলাদেশের অনবদ্য, এটাতে কোনো, এখন যে মডার্ন ফোক গুলো যেগুলো হচ্ছে সেগুলো মানুষ নিচ্ছে, রাইট, অনেক বেশি করে। আপনি কি মডার্ন ফোক করেন? হ্যাঁ, এই যে ও বন্ধুরা গানটা একটু ফোক ওই ধাঁচেরই। আচ্ছা, ফোক টিউনের একটা খুব কোনো একটা আপনার গান শুনতে পারবো? এই গানটা দিয়ে আমার প্রথম বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের অডিশনে আমি পাশ করি, এবং এটা আমার নানাই আমাকে শিখিয়েছিলেন গানটা, পল্লীগীতি। সাধারণত এখন তো পল্লীগীতি কম গাওয়া হয়, কেউ খুব একটা গায় না। ডাকি তোমায় ও দয়াল চাঁদ, আমি গুনাহগার, আমার মতো নয় ভাজন ত্রিভুবনে ডাকি তোমায় ও দয়াল চাঁদ। এই গানটা করবো আমি। গানটাও আসলে আপনার ভরাট কণ্ঠস্বর, চট্টগ্রামের একটা বিরাট ঐতিহ্য আছে সঙ্গীতের, সেখানে চট্টগ্রামের নিজস্ব ভাষায়ও কিছু ভালো গান আছে। এবং এখন আমরা লক্ষ্য করছি যে একটা ইনক্লুসিভ সমাজ গঠন, অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে পাহাড় এবং সমতলের মানুষের সংস্কৃতিকে আমরা উজ্জীবিত করতে চাই, সামনে আনতে চাই। এই সরকারও সেটা চায়। তো আপনার চট্টগ্রামের ভাষার গান কি বিষ খাওয়াইলি আমি মধু কইবে বিষ খাওয়াইলি, এই গানটা তো খুব মানুষ শোনে, খুব জনপ্রিয়, এবং স্টেজে এখনো এটা উঠলে এটা গাইতেই হয়, গাইতেই হয়। এটা কক্সবাজার অঞ্চলের একটা গান আসলে। আমরা একটু শুনি না? আশায় আসিল তোমারে লই
বাইন্দুম কান সুখেরই ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা কোন কারণে, ভালোবাসার দাম ন দিলা ও তুই খন দুশান ফাই, ভালোবাসার দাম ন দিলা। মধু খই খই বিষ খাবাইলা, আরে মধু খই খই আরে বিষ খাবাইলা কোন কারণে, ভালোবাসার দাম ন দিলা ও তুই খন দুশান ফাই, ভালোবাসার দাম ন দিলা। পারিবারিক যে ঐতিহ্যের কথা আপনি বললেন, সেখানে একটা বেশ, আমি মনে করি যে সবকিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে, একটা সামাজিক একটা আবরণের মধ্যে শিল্পীরা থাকতে চায় না, তারা একটু অতি বেশি স্বাধীনতা নিতে চায়। কিন্তু সেক্ষেত্রে তো আপনি মনে হয় আমি একদম খুব পারিবারিক জীবন উল্টা, আমার অনেক বেশি পারিবারিক এবং আই লাভ মাই ফ্যামিলি, এবং আমি সবচেয়ে বেশি শান্তি পাই আমার পরিবারের মানুষের মাঝখানেই। আচ্ছা, একটু দীর্ঘায়ু লাভ করার কি কোনো চেষ্টা? দীর্ঘায়ু লাভ বলতে আমি আসলে স্বাস্থ্য সচেতন একটা মানুষ। আমি মনে করি যে শরীর চর্চা বিষয়টা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটাইজ, লাইক মাই মিউজিক অ্যান্ড আমার এডুকেশন এবং আমার ফ্যামিলির মতোই আরেকটা খুব প্রায়োরিটির বিষয় হলো আমার কাছে এক্সারসাইজ। কারণ আমার মনে হয় সুস্থতাটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, এবং এটা যদি কারো থাকে তাহলে সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আহমেদ ইমতিয়াজ বুলবুল কিংবা আপনার কুমার বিশ্বজিৎ কিংবা আয়ুব বাচ্চু, এদের সান্নিধ্য পেয়েছেন। এখনকার এই প্রজন্মের এরা কিন্তু খুব ইউটিউব নির্ভর। আপনি মনে করেন যে শিল্পী হওয়ার ক্ষেত্রে কতটা প্রাণদায়ী কিংবা কতটা মানে তাৎপর্য তৈরি করে? মানুষের লার্নিং টেন্ডেন্সি দুই রকম, একটা হলো আমরা ইনস্টিটিউশনে গিয়ে শিখি, আর একটা হলো আমরা লাইভ শিখি, একটা প্র্যাকটিক্যাল আর একটা হলো থিওরিটিক্যাল। রাইট। আমাদের দেশে হাই প্রফেশনালসদের জন্য সেরকম কোনো ইনস্টিটিউশন কিন্তু নেই না, এবং যার কারণে ধরেন প্রাথমিক পর্যায়ের একটা শিক্ষার পর কেউ আর আগাতে পারে না। একদম সত্যি কথা, একদম। ধরেন আমি বা আমার মতো যারা আছি, আমরা ধরেন মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করছি, কিন্তু আমি যদি এখন চাই যে আমি সাউন্ডের উপর একটা বিশেষ কাজ করব বা কম্পোজিশনের উপর একটা বিশেষভাবে একটা ডিগ্রি নিব, এটা কিন্তু আমার দেশে সম্ভব না, বিকজ এই আমার দেশে মিউজিক ইউনিভার্সিটি নাই, এবং তো আমাকে চলে যেতে হবে বাইরে কোথাও, এবং এইভাবেই আমাদের ব্রেন পাচার হয়ে যাচ্ছে। এখনকার ছেলেমেয়েরা ভাইয়া একটা জিনিস দেখবেন, তারা মাচ মোর ট্যালেন্টেড দেন বিফোর, বিকজ তারা অনেক টেকনোলজি নির্ভর, তারা সব কিছু জানে, তারা শিখছে, দেখছে, কিন্তু ওদেরকে আমরা গাইড করতে পারছি না। দ্য প্রপার থিং ইজ গাইডেন্স। আমার মনে হয় তাদেরকে যদি আমরা গাইড করে একটা চ্যানেলে আনতে পারি, তাহলে এই ট্যালেন্টগুলো কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল সম্ভাবনা নিয়ে আসবে। শিল্পকলা একাডেমি, সেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু এই ধরনের আরও বেশি সুযোগ তৈরি করতে হবে শিল্পীদের জন্যে, এবং আমি চেষ্টা করছি যেন এরকম বড় কোনো ওয়ার্কশপ মাঝে করা যায় এবং একটা একাডেমিক অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, এটা শিল্পকলা একাডেমির পক্ষেই সম্ভব। এটা সম্ভব, এবং এটা গভর্নমেন্টের সঙ্গে আমরা একটা চিন্তা করছি, আলাপ আলোচনা করব। পৃথিবীর অন্য দেশের সঙ্গে আমরা এমইউ করতে পারি তাদের সঙ্গে, তাই না? করে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফিগার যাদেরকে সবাই চেনে, ধরেন একজন সেই লেভেলের একজন সাউন্ড ইঞ্জিনিয়ার যে কিনা হলিউড মুভিজে সাউন্ড কাজ করছে, তো সে আমাকে যেই এক্সপেরিয়েন্স শেয়ার করবে, এটা তো আমি কারো কাছ থেকে, এবং সে একটা হয়তো টিপস দিল যেটা আমাদের একটা সারা জীবন ধরে আমরা, যেটা মনে করেন আমাদের হয়তো বা মিউজিকের চেহারাই বদলে দিতে পারে। কারণ একটা অভিজ্ঞতার ব্যাপার, তারপরে একটা উন্নত দেশের যে আয়োজন, আমাদের সঙ্গে তো অনেক পার্থক্য আছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে একদিন আমরা ওইদিকে যাব, ইনশাআল্লাহ আমরা যাবই। শেষে আপনার খুব হৃদয়ের কোনো একটা গান শুনতে শুনতে শেষ করি। আপনার পছন্দের একটা গান গাই, বলেন আপনার একটা পছন্দের কার? ধরেন আমার খুব প্রিয় শিল্পী হচ্ছে ভূপেন হাজারিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সৌভাগ্য হয়েছে, আপনি হয়তোবা দেখেছেন, সিলন মিউজিক লাউঞ্জ নামে একটা বাংলাদেশে বেশ সাড়া ফেলেছিল, পার্থদার অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা, তো সেখানে আমি গান করেছিলাম এবং ভূপেন হাজারিকার গান গিয়েছিলাম, আমি এক যাযাবর। ভূপেন হাজারিকার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ ছিল, উনি আমার কবিতা পছন্দ করতেন, আমার বই উনি সাগর পাবলিশার্স থেকে কিনে নিয়ে গেছিলেন। তো সিলন মিউজিক লাউঞ্জে আমার যে গানটা ছিল ওটা প্রায় 10 মিলিয়ন ভিউ হয়েছিল। ও
তো তারপরে পরে ওই গানটা আবার সিলন থেকে সারাগামাপা নিয়ে যায়। এখন আবার ওই সিলন থেকে ওরা আবার ওদের পেজ থেকে আপলোড করেছে নতুন করে গান। আচ্ছা বাহ, ওইটাই শুনে শেষ করি। ওকে। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি, গালিবের শের তাস খন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি, বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। দুর্দান্ত সাব্বির জামান। প্রিয় দর্শক, আজকে সাব্বির জামান আমার খুব প্রিয় একজন শিল্পীর গান দিয়ে শেষ করলেন। গানটি অসাধারণ তিনি গিয়েছেন এবং গানের লক্ষ লক্ষ ভিউ হচ্ছে ওর কণ্ঠে। আজকে ভূপেন হাজারিকা আমাদের মধ্যে নেই, কিন্তু গণমানুষের গান ভূপেন হাজারিকা এমনভাবে গিয়েছিলেন যে সারা বিশ্বের বাংলাদেশের মানুষের হৃদয় তিনি জয় করেছেন। আমি সাব্বিরকে অনেক অনেক ধন্যবাদ দিই। সারা জীবন ধরে যদি গানের জগতে আপনি থাকেন, নিশ্চয়ই একটা এমন সাফল্য আসবে যেটি হয়তো আমরা কল্পনাও করতে পারি না। এই সাফল্যের দিকে আমরা যেতে হবে, কিন্তু প্রচেষ্টা থাকতে হবে, তাই না? অফকোর্স। আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক। সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আজকে ছিলেন সাব্বির জামান, আমাদের এই সময়ের হার্টথ্রব শিল্পী। অসংখ্য গান করেছেন, করছেন, এবং তার যে স্বপ্ন সারা পৃথিবীর মানুষ বাংলার গান শুনুক, বাংলাদেশের মানুষের গান শুনুক, এবং সেই গান যেন কালজয়ী হয়। সেই কালজয়ী গানের দিকে আমরা থাকবো, আমরা দেশ এবং মানুষের ভালোবাসায় থাকবো, এই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।